ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি কেমিক্যাল এনার্জেটিক্স ও থার্মোডাইনামিক্স নিয়ে কথা বলবো। পার্ট ওয়ানে বেসিক নিয়ে আলোচনা করব। থার্মোডাইনামিক্সের অবতারণা কী করে হচ্ছে কেমিস্ট্রিতে সেটা দেখব। তো শুরু করা যাক। বেসিক্যালি তোমরা নিউটনের সূত্রগুলো থেকেই জানো যে এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো বস্তুর স্থান পরিবর্তন করতে গেলে শক্তির প্রয়োজন হয়। তো কেমিস্ট্রিতেও শক্তির প্রয়োজনটা কীভাবে হয় সেটা বুঝে নাও। প্রথমত কেমিস্ট্রিতে পদার্থের কেমিক্যাল প্রপার্টিজ ও কেমিক্যাল ট্রান্সফরমেশন, অর্থাৎ কোনো পদার্থ এ সেখান থেকে সেটি বিক্রিয়া করে বিতে রূপান্তরিত হলো ইত্যাদি আর কি, সেই ধরনের কেমিক্যাল ট্রান্সফরমেশন। এছাড়াও পদার্থের ফিজিক্যাল প্রপার্টিজ ও ফিজিক্যাল ট্রান্সফরমেশন দেখা হয়। ফিজিক্যাল প্রপার্টিজ আর ফিজিক্যাল ট্রান্সফরমেশনের মধ্যে ধরো কোনোটা লিকুইড আছে, সেখান থেকে গ্যাস হলো, কি গ্যাস থেকে লিকুইড হলো, লিকুইড থেকে সলিড হলো ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কি, কেমিস্ট্রিতে আমরা দেখি পদার্থের অবস্থার পরিবর্তন, সেটা কেমিক্যাল হোক বা ফিজিক্যাল হোক। এই পরিবর্তনের জন্য কিন্তু দ্য ভেরি সেম শক্তির প্রয়োজন হয়। এই শক্তির সঙ্গে কেমিস্ট্রির যে ক্রিয়া সেটি আমরা থার্মোডাইনামিক্সে দেখব। ফিজিক্যাল ক্রিয়া কি কেমিক্যাল ক্রিয়া। সহজ উদাহরণ হিসাবে দেখতে গেলে দেখো, এই যে নিচে দেখানো আছে এ থেকে বি, বি থেকে সি, এটি যদি কেমিক্যাল রিয়াকশন হয়, এটি যদি কেমিক্যাল ট্রান্সফরমেশন হয়, তখন কী হবে, যে এর মধ্যে থাকা সার্টেন বন্ধন অর্থাৎ সেগুলি ভাঙবে এবং নতুন বন্ধন গড়বে। এই বন্ধন ভাঙতেও যেমন শক্তির প্রয়োজন হয় এবং বন্ধন করলে কিছু শক্তি নির্গত হয়। এই ব্যাপারগুলো একদম পিন পয়েন্ট প্রিসিশন নিয়ে নির্ণয় করা, এটাও কিন্তু কেমিস্ট্রির প্রয়োজন। আবার যদি ট্রান্সফরমেশনটা ফিজিক্যাল হয়, অর্থাৎ এ আছে গ্যাস, একই পদার্থ, কিন্তু এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, বিটা হচ্ছে তরল অবস্থা, আর সিটা হচ্ছে কঠিন অবস্থা, তাহলে আমরা জানি পদার্থের অণুগুলি গ্যাসীয় অবস্থাতে বেশি ছোটাছুটি করে, অর্থাৎ অণুগুলির মধ্যে অনেক বেশি শক্তি নিহিত থাকে। তরল অবস্থাতে কি হয়, পদার্থের সম্পূর্ণ শেপ না এলেও আয়তন কিন্তু অনেকটা সীমিত হয়ে যায়, অণুগুলি ছোটাছুটি অনেক কমে যায়। অর্থাৎ এটুকু একটা সাধারণ জ্ঞান থেকে পাওয়া যায় যে পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পদার্থের মধ্যে সন্নিহিত শক্তির পরিমাণ কিন্তু অনেক কম। আর সলিড যখন হয়, অর্থাৎ কঠিন যখন হয়, তখন কিন্তু পদার্থটির অণুগুলি এক প্রকার স্থান পরিবর্তন করতেই পারে না। তার মানে কি কঠিন অবস্থায় পদার্থের মধ্যে কোনো রকম শক্তি নেই? না, তা নয়। কিন্তু কেন কঠিন অবস্থায় স্থান পরিবর্তন করতে পারে না, তার মানে এটাই অবশ্যই যে শক্তির পরিমাণ অনেক কম। কিন্তু অণুগুলি নিজেদের মধ্যে যে স্থানে থেকেও ভাইব্রেট করতে পারে, তো ভাইব্রেট করার জন্য শক্তির প্রয়োজন হয়। তো কিছু শক্তি তো নিহিত থাকে। অ্যাবসলিউট জিরো শক্তি, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, যে গ্যাসের ক্ষেত্রে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ যেটা অ্যাবসলিউট জিরো, 0 কেলভিন যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় ধরে নেওয়া হয় পদার্থের মধ্যে অন্তর্নিহিত শক্তি থাকে না। কিন্তু এটাও সত্যি যে আমরা 0 কেলভিনে এখনো পর্যন্ত অ্যাচিভ করতে পারিনি। যাই হোক, এটাকে যদি আমি বাস্তব উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি, হ্যাঁ, একজন মানুষকে যদি আমি নিয়ে আসি উদাহরণে, তো আমরা কি দেখব? সচরাচর মানুষের তিনটি অবস্থা আমরা দেখে থাকি। এক হচ্ছে দাঁড়িয়ে আছে মানুষটি এবং বসে আছে, এছাড়া শুয়ে আছে। তো এই তিনটি অবস্থা, মানে যেমন একটা পদার্থ গ্যাস, লিকুইড, সলিড। তো দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষটি আনস্টেবল বেশি, তার মধ্যে অস্থিরতা কাজ বেশি করে, তখন বলবো দাঁড়িয়ে থাকার মধ্যে অন্তর্নিহিত শক্তি বেশি। বসে থাকলে সে অনেকটা রিল্যাক্সড হবে।
এবং বসে থাকার থেকে যদি সে শুয়ে পড়ে, অর্থাৎ বিছানায় শুয়ে পড়ে কেউ, তো সে আরো রিল্যাক্সড হবে। এখান থেকে একটা ধারণা পেতেই পারি যে মানুষের অস্থিরতা দাঁড়িয়ে থাকা অবস্থায় বেশি, শুয়ে থাকা অবস্থায় সব থেকে কম। কিন্তু মানুষ যদি একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে যায়, সে সুইচ অফ অনের মতো কিন্তু যেতে পারবে না। তাকে সচরাচর কি হয় যে একটা মুভমেন্ট করতে হয় এই ধরনের। তুমি কোথাও দাঁড়িয়ে আছো, কিছু তা দূরে হয়তো একটা চেয়ার দেখলে, তো তোমাকে সেই চেয়ারে বসতে গেলেও কিন্তু তোমাকে এরকমভাবে হেঁটে যেতে হবে। আবার কোথাও চেয়ারেই বসে আছো বা দাঁড়িয়ে আছো, তুমি ডিসিশন নিলে যে তুমি একবারে শুয়ে পড়বে, তো তোমাকে কিন্তু বিছানা পর্যন্ত সেই হেঁটেই যেতে হবে। তো এবার যদি আমি প্রশ্ন করি যে এই হেঁটে যাওয়া, এটা শক্তি কেমন, এটার মধ্যে অস্থিরতাটা কেমন, সেটা কিন্তু সব থেকে বেশি। কেন না, তুমি দাঁড়িয়ে থাকো বা বসে থাকো বা শুয়ে থাকো, এই ক্ষেত্রে তুমি কিন্তু কোনো কার্য তোমার দ্বারা তৈরি হচ্ছে না, কিন্তু হাঁটাটা একটা কার্য, একটা ওজনকে একটা স্থান থেকে আর একটা স্থানে স্থানান্তরিত করা হচ্ছে। অর্থাৎ হাঁটা অবস্থাটা কিন্তু সব থেকে বেশি অস্থির অবস্থা। আবার এই পরিবর্তনটা এক এক স্টেট থেকে আরেকটা স্টেটে পরিবর্তনটা কিন্তু তুমি হাঁটার মাধ্যমে যেমন করতে পারো, ঠিক অন্য আরেকটা ভাবেও তুমি করতে পারো। এটা যেটা ফানি ওয়েতে দেখানো হয়েছে যে একটা কুকুর তাড়া করছে এক ব্যক্তিকে এবং সে ছুটে যাচ্ছে, অর্থাৎ রিয়াকশনটা খুব তুলনায় ফাস্ট হচ্ছে। এটা অবভিয়াসলি হাঁটা থেকে তাড়াতাড়ি হবে, এটা সাধারণ জ্ঞান। তাহলে এখানে আমি কুকুরের ভূমিকাটা কিভাবে দেখতে পারি? কুকুরের ভূমিকাটা হয় অনুঘটক বা ক্যাটালিস্ট অথবা এনার্জি বুস্টার, মানে এক্সটার্নাল এনার্জি সে সাপ্লাই করছে যাতে এই কার্যটা, মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার কার্যটা আরো তাড়াতাড়ি হয়। বোঝাতে পারলাম? বেশ, এখানে যাক। এবার এনার্জি ডায়াগ্রামে আসি। তোমরা বিভিন্ন বই পড়ার সময় দেখবে এই ধরনের এনার্জি ডায়াগ্রাম। এনার্জি ডায়াগ্রামগুলো কি করে দেখতে হয়, বুঝতে হয়, সেটা বুঝে নাও। ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জি, তো ওয়াই অ্যাক্সিসে হাইট যত বেশি, কোনো একটা পদার্থকে দেখানো হচ্ছে, যত বেশি হাইটে দেখানো হবে জানতে হবে তার মধ্যে অন্তর্নিহিত এনার্জি তত বেশি। ঠিক আছে, এবার আমি যে স্টেটগুলো দেখিয়েছি সেই স্টেটগুলোকে নিয়ে এলাম এখানে, আরবিট্রারি নিয়ে এলাম, কাউকে কোনো নির্দিষ্ট জায়গায় প্লেস করিনি। তো তোমার সাধারণ জ্ঞান থেকে কি বলে কোন স্টেটটা এনার্জি বেশি হতে পারে? অবভিয়াসলি হাঁটা অবস্থাটা সব থেকে বেশি এনার্জেটিক, তার থেকে একটু কম হবে দাঁড়িয়ে থাকা, তার থেকেও রিল্যাক্সড অর্থাৎ কম এনার্জি হবে বসে থাকা, আর সব থেকে কম এনার্জি হবে শুয়ে থাকা। তো যখন ট্রান্সফরমেশনটা থেকে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে বসে থাকায় হচ্ছে, ধরো কেউ হেঁটে যাচ্ছে, আমি আরবিট্রারি দেখাচ্ছি, এটা ছুটেও যেতে পারে, সেটার কথা না, তো হেঁটে যাচ্ছে, তো থেকে হাঁটা অবস্থার এনার্জি বেশি, ওই জন্য এটাকেও একটা পর্বতে চূড়ায় রাখা হয়েছে যে এটার মাধ্যমে সে যাবে, এবং থেকে সিয়ে যাবে, তখনও তাকে হেঁটে যেতে হবে। কিন্তু আমি এটা আর অনেক রকম কম, মানে কি বলবো যে অনেকভাবে মানে এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট হতে পারে, তো আমি তো সব রকম একটা গ্রাফে দেখাতে পারি না। তো আমি দুটো এক্সট্রিম কেস নিয়ে নিচ্ছি, যে যেমন ধরো যদি তোমার বিছানাটা, তোমার বেডরুমটা দোতলায় থাকে, তো সেই ক্ষেত্রে তুমি সিঁড়ি ভেঙেও যাবে। আর সিঁড়ি ভেঙে যাওয়া মানে কি, একটা সমতলে হাঁটা এক পরিশ্রম যতটা, সিঁড়ি ভেঙে দোতলায় ওঠার পরিশ্রম আরো বেশি। তাই বলে কি তুমি সেই পরিশ্রমটা করবে না? বিছানাতে শুতে যাবে না? তুমি তুমি নিশ্চয়ই যাবে। তো এখানে এক ব্যক্তিকে কার্টুন আকারে দেখানো হচ্ছে যে সিঁড়ি ভেঙে সে উঠছে, তার খাটটা কিন্তু দোতলাতে আছে। ঠিক আছে, তো দোতলায় উঠতে গেলে পরিশ্রম বেশি। তো সেই স্টেপটা আরো বেশি মানে এনার্জেটিক স্টেপ, যার জন্য তার হাইটটা, এই পিকটা, এই গোলাপি কালারের পিক, পিঙ্ক কালারের যে পিকটা আছে, এটা একটু উঁচু করে দেখানো হয়েছে। কিন্তু একবার সে বিছানায় শুয়ে পড়লে কিন্তু সে রিল্যাক্সড, সে সিতে নেমে এলো। এই যে বিটাকে থেকে তোমাদের মনে আরবিট্রারি প্রশ্ন আসতেই পারে যে
এ থেকে সি এর হাইটটা কেন বেশি? দোতলাতেই সবসময় খাট থাকতে হবে তার কি মানে আছে? আমি বললাম তো অনেক রকম পারমুটেশন কম্বিনেশন করা যায়, জাস্ট আমি দুটো এক্সট্রিম দেখাচ্ছি। পরে ভবিষ্যতে যখন তোমরা পড়বে থার্মোডাইনামিক কন্ট্রোল বা কাইনেটিক কন্ট্রোল, মানে সেটা এখান থেকে তুমি বুঝতে পারবে। বুঝতে পারছো তো? যেমন ধরো তুমি দাঁড়িয়ে আছো, কষ্ট হচ্ছে, তুমি শুতে পেলে তোমার ভালো হয়, কিন্তু তোমার হাতের কাছে কি আছে? চেয়ার আছে একটা, দাঁড়িয়ে তুমি কোনোভাবেই থাকতে চাইছো না। তো সামটাইম হয় কি যে তুমি তুমি হয়তো কোথাও কোনো অফিসে গেছো কি কোনো কর্মক্ষেত্রে গেছো, সেখানে তো আর তুমি শোয়ার সুযোগ পাবে না, তুমি বসার সুযোগ পাবে। তো তুমি কি করবে? যে কুইকলি নিজের এনার্জি রিলিভ করার জন্য তুমি বসবে। তুমি থরি না নিজের বাড়িতে পৌঁছে ছুটে যাবে, সবসময় সেটা সম্ভব নয়। তো কুইকলি প্রয়োজনের তাগিদে যখন এ থেকে বিতে ট্রান্সফার হয়, সেই ধরনের জিনিসগুলোকে আমরা কাইনেটিক কন্ট্রোল বলি। আর থার্মোডাইনামিক কন্ট্রোল অর্থাৎ কি, যে পরিবর্তনটা সেই ডাইরেকশন হবে যেখানে ফাইনাল জায়গাতে সব থেকে বেশি রিলিফ পাওয়া যাবে। মানে এ জানে যে আমি যদি শীতে পৌঁছাতে পারি তাহলে আমি সব থেকে বেশি রিলিফড হব, কিন্তু তার হাতের কাছে একটা চেয়ার আছে। তুমি হয়তো কলেজে এসছো, কলেজে তুই না তুমি শোয়ার সুযোগ পাবে, তো তুমি কুইকলি বসে পড়বে, এটাই তোমার সময়ের ডিমান্ড। তো এই ধরনের ঘটনাগুলোকে কাইনেটিক কন্ট্রোল বলবো। হ্যাঁ, তো এগোনো যাক। থার্মোডাইনামিক্স নিয়ে কথা বলার আগে থার্মোডাইনামিক্সে কতগুলো শব্দ খুব বহুলভাবে ব্যবহার হবে, সেই শব্দগুলোর মানেটাকে আমরা আগে জেনে নেব, ঠিক আছে না? তো প্রথমত হচ্ছে সিস্টেম। সিস্টেমকে ডিফাইন আমরা এইভাবে করব যে আমাদের যে টোটাল ইউনিভার্স আছে, মানে টোটাল বিশ্বব্রহ্মাণ্ড, সেই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে একটা ছোট অংশকে নিয়ে সচরাচর আমরা কি করি? আমরা অ্যানালিসিস করি, আমরা রিসার্চ করি। তাহলে সিস্টেম হচ্ছে যে টোটাল ইউনিভার্সের থেকে একটা ছোট অংশ যাকে চুজ করে নেওয়া হয়েছে, যার ভেতরে অবশ্যই কিছু কোয়ান্টিটি অফ ম্যাটার আছে। তাকে আমরা সিস্টেম বলবো। এবার এর বাইরে আছে সারাউন্ডিং। সারাউন্ডিং হচ্ছে সেটাই, যেটা ইউনিভার্স থেকে সিস্টেমকে কেটে নেওয়ার পরে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে সারাউন্ডিং। ওকে, তো এরপরে আসি, সিস্টেমকে যখন ইউনিভার্স থেকে আলাদা করে নিতে গেলে কি দরকার? একটা বাউন্ডারি দরকার, একটা প্রাচীর দরকার, রাইট? তোমার বাড়িটা যদি কোনো বাউন্ডারি ওয়াল না থাকে, ফ্ল্যাট পাশাপাশি বাড়ির সঙ্গে যদি কোনো সেপারেশন না থাকে, তাহলে কি তোমার বাড়ি আলাদা করে তোমার বাড়ি হিসাবে পরিচয় পাবে না। ওই জন্য বাউন্ডারি ওয়াল একটা সিস্টেমের থাকা খুবই আবশ্যক। এবার এই বাউন্ডারি ওয়ালের প্রকৃতি অনুযায়ী সিস্টেমকে কতভাবে ভাগ করা হয়। প্রথম হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমে বাউন্ডারি ওয়ালটা এমন ধরনের যেখানে শক্তি বা পদার্থের কোনো কিছুই আদান প্রদান সে হতে দেবে না, একদম সিল করা ওয়াল। আর এর ভেতরে যে সিস্টেমটা থাকবে সে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে বাইরের ইউনিভার্স থেকে। তো এই বিচ্ছিন্ন সিস্টেমের ইংরেজি নাম হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এর বাইরে আছে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম হচ্ছে এমনই যে প্রাচীরটা যেটাই থাকবে সে শক্তির আদান প্রদান করতে দেবে, কিন্তু পদার্থের আদান প্রদান করতে দেবে না। 3 নম্বর হচ্ছে ওপেন সিস্টেম। এখানে বাউন্ডারি ওয়াল তো থাকবে, কিন্তু পদার্থ এবং শক্তি দুটোরই কিন্তু আদান প্রদান সম্ভব সেই ওয়ালের মধ্যে দিয়ে। বুঝেছো? তো বাউন্ডারি ওয়ালের প্রকারভেদের জন্য সিস্টেমকে আমরা দেখলাম 3 রকমের। এবার আমরা দেখব যে এই 3 রকম সিস্টেম তৈরি করতে গেলে কি রকম ধরনের বাউন্ডারি ওয়াল দরকার হয়। বাউন্ডারি ওয়াল কত রকমের হয়? একটা হচ্ছে ডায়াথার্মাল ওয়াল, আর একটা হচ্ছে অ্যাডাইবেটিক ওয়াল। ঠিক আছে, এই ডায়াথার্মাল ওয়ালটা যেটা আছে সেটা এনার্জিকে ট্রান্সফার মানে করতে দেয়। যেমন একটা পাত্রে, হ্যাঁ, গ্লাস পাত্র মানে কাঁচের পাত্র হোক কি স্টিলের পাত্র হোক, তাতে জল আছে,
তো নিচে যদি তুমি ওটা গ্যাসে চুলির উপর বসাও তো দেখবে যে জলটি একসময় ফুটতে লাগলো। অর্থাৎ কি, গ্যাসের চুল্লিতে যে আগুনটা, তার যে হিট এনার্জি, সেটা ওই ওয়ালের মধ্যে দিয়ে ট্রান্সফার হয়ে জলের মধ্যে আসছে। ঠিক আছে, তো এই ডায়াথার্মাল ওয়ালে আমরা ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম দুটোই পেতে পারি। যদি গ্লাসের মানে পাত্রটা এমন হয়, প্রেসার কুকারের মতো পাত্র হয়, উপর দিক থেকেও ঢাকা, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে এনার্জি ট্রান্সফার হবে কিন্তু বাইরে থেকে পদার্থ দিতে পারছো না। কিন্তু পাত্রটা যদি একটা ওপেন টাইপের কড়াই হয় কি ডেকচি হয়, তাহলে দেখা যাবে যে একদিক থেকে তোমার এনার্জি আসছে, আর একদিক থেকে তুমি পদার্থ কিছু জল অ্যাডও করতে পারছো, জল সরিয়ে নিতে পারছো। তো এরকম সিস্টেম এখান থেকে পেয়ে যায়। আর আইসোলেটেড সিস্টেম, যেটা বিচ্ছিন্ন সিস্টেম পেতে গেলে দরকার হয় অ্যাডাইবেটিক ওয়াল। অ্যাডাইবেটিক ওয়াল তোমরা সচরাচর দেখবে, দেখো থিওরিটিক্যালি 100% অ্যাডাইবেটিক ওয়াল পাওয়া সম্ভব নয়, তবুও প্রায় রিচ করা যায়। যখন দেখবে তোমাদের সকলেরই বাড়িতে দেখবে যে ফ্লাস্ক ব্যবহার করা হয়, ডিওয়ার ফ্লাস্ক বলে এগুলোকে। এই ফ্লাস্কের ভেতরে যদি তুমি গরম জল রাখো কি গরম চা রাখো, সে বহু মানে গরম থাকবে। আবার ঠান্ডা রাখো যদি কিছু ঠান্ডা জল, তাহলে ঠান্ডা থাকবে। যদি থিওরিটিক্যালি 100% সফল অ্যাডাইবেটিক ওয়াল হতো, তাহলে তো অনাদি অনন্তকাল ধরে ওর ভেতরে গরম জলটা গরম থাকবে, ঠান্ডা জলটা ঠান্ডা থাকবে। কিন্তু সেটা হয় না, তবুও একটা অ্যাপ্রিসিয়েবল টাইম পর্যন্ত গরম জল মোটামুটি গরম থাকে এবং ঠান্ডা জল ঠান্ডা থাকে ফ্লাস্কের ভেতরে। তো ওর যে ওয়ালটা তৈরি হয়, যে দেওয়ালটা তৈরি হয় ফ্লাস্কের, ওটাকে এক প্রকার আমরা অ্যাডাইবেটিক ওয়াল বলতে পারি। যাই হোক, এবার এতক্ষণ আমরা দেখলাম কি সিস্টেম কীরকম, কাকে বলে, সিস্টেম কত রকমের হয়, সিস্টেম যে বাউন্ডারি ওয়াল দিয়ে তৈরি হয় সেই বাউন্ডারি ওয়াল কত রকমের হয়। এবার আসবো যে প্রপার্টিজ বা প্যারামিটার্স অফ সিস্টেম, মানে কি সিস্টেমকে এবার আমরা চিনব, সিস্টেমকে বুঝবো। সিস্টেমকে বুঝতে গেলেও আমাদের কিন্তু কিছু প্যারামিটার দরকার, যে সিস্টেমকে রিড করতে গেলে। এটা সহজভাবে বুঝতে গেলে কি, আমি যদি একটা সহজ উদাহরণ দিই, যে একটা মানুষকে যদি আমি বলি যে আমি এর জানবো এর সম্বন্ধে, তাহলে কি বাহ্যিকভাবে আমি তার হাইট নেব, বডি ওয়েট নেব, চেস্ট নেব, এবার ইন্টারনালি আমি ব্লাড প্রেশার, সুগার, এনজাইম, হরমোন সেটা মাপবো, রাইট? তাহলে কিছু প্যারামিটার দরকার হয় একটা মানুষকে চেনার জন্য। তেমনই আমরা যদি সিস্টেমকে চিনতে যাই, তাহলে সেই সিস্টেমের ভেতরে কিছু প্যারামিটার, যেমন কম্পোজিশন, ভলিউম, প্রেসার, টেম্পারেচার, রিফ্রেক্টিভ ইন্ডেক্স, ভিসকোসিটি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি কিছু প্যারামিটার থাকে। সেগুলোর মানের দ্বারা আমরা সিস্টেমটির অবস্থা বুঝতে পারি। কম্পোজিশন মানে কি, যে সিস্টেমের ভেতরে যে পদার্থগুলি, একাধিক পদার্থ যদি থাকে, তাহলে সেই পদার্থগুলি কোনটি কতটি আছে, কি রেশিওতে আছে, ইত্যাদি ইত্যাদি, রাইট? তোমার যদি ধরো একটা সিস্টেম আছে, একটা গ্লাসে চিনি জল আছে, তো গ্লাসে যদি আমি বলি চিনি জল আছে, ওই ইনফরমেশনটা কিন্তু এনাফ নয়। যদি আমি বলি যে 100 ml জলে 20 গ্রাম চিনি আছে, তখনই সিস্টেমটা ডিফাইন্ড যে হ্যাঁ ঠিক এতটা সলিউশন। ওই জন্য কম্পোজিশন খুব ইম্পর্টেন্ট, সিস্টেমের ভেতরে কি আছে না আছে জানতে গেলে। এর বাইরে হচ্ছে কি, যে ভলিউম, টোটাল পরিমাণ কতটা আছে, এত গ্রাম কি এত ml, ঠিক আছে? প্রেসার, ওর উপর কত চাপ আছে, কারণ ভলিউম আর প্রেসার একে অপরের সঙ্গে রিলেটেড। প্রেসার কমে গেলে ভলিউম বাড়ে, ভলিউম কমে গেলে প্রেসার বাড়ে। টেম্পারেচার, তো ভলিউম, প্রেসার, টেম্পারেচার এগুলো গ্যাসের আয়তনের সঙ্গে, মানে এই তিনটে একে অপরের সঙ্গে রিলেটেড। এর বাইরেও তাহলে কি দাঁড়াচ্ছে, যে কম্পোজিশন, ভলিউম, প্রেসার, টেম্পারেচার কিন্তু এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট প্যারামিটার। এর বাইরেও রিফ্লেকটিভ ইন্ডেক্স, ভিসকোসিটি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি আছে, যেগুলো কখনো কখনো দরকার পড়ে, কিন্তু এই চারটে হচ্ছে ফান্ডামেন্টাল প্যারামিটার, রাইট? এবার এসো কি কি প্রপার্টি আছে আমরা দেখলাম। এবার দেখবো যে প্রপার্টি গুলো আবার কিভাবে সাবডিভাইড করা যায়। প্রপার্টি গুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলি পদার্থের ভরের উপর নির্ভরশীল, যেমন ভলিউম বা আয়তন। যদি ভর বাড়ে তো আয়তনও বাড়বে, এটা স্বাভাবিক, রাইট? 1 কেজি চিনির আয়তন 5 কেজি চিনির আয়তনের 5 ভাগের 1 ভাগ,
তাহলে আয়তন ওজনের সঙ্গে নির্ভরশীল ইয়ে করছে। সারফেস এরিয়া, কোনো তরল পদার্থ যদি হয় কি সলিড পদার্থ যাই হোক, 1 কেজি লোহার সারফেস এরিয়া যতটা হবে 5 কেজি লোহার তো সারফেস এরিয়া বেশি হবে। এনার্জি 1 কেজি, যদিও সবেরই এনার্জি আছে, কিন্তু তোমরা যেগুলো এনার্জি দেখো যেই সব পদার্থের উপর সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। এনার্জি যেমন ধরো তুমি 1 কেজি পেট্রোল নিলে আর 5 কেজি পেট্রোল নিলে, তো স্বাভাবিকভাবে 5 কেজি পেট্রোলকে পোড়ালে অনেক বেশি 5 গুণ এনার্জি পাওয়া যাবে। তো এই ধরনের প্রপার্টিগুলো যারা ভরের উপর নির্ভরশীল তাদেরকে আমরা এক্সটেন্সিভ প্রপার্টি বলবো। আর যে প্রপার্টিগুলো ভরের ওপর নির্ভরশীল নয়, ভর ইন্ডিপেন্ডেন্ট, সেগুলোকে আমরা ইন্টেন্সিভ প্রপার্টি বলবো। যেমন টেম্পারেচার, তোমার কাছে ধরো 1 বালতি জল আছে, সেখান থেকে তুমি 1 কাপ জল সরিয়ে নাও, সেই 1 কাপ জলে থার্মোমিটার দিলে সেই 1 কাপ জলে যা টেম্পারেচার হবে রিমেনিং 1 বালতি জলের কিন্তু টেম্পারেচার একই হবে। টেম্পারেচার কিন্তু কতটা ভর আছে তার উপর নির্ভরশীল নয়। প্রেশারও ঠিক এরকম। ডেনসিটি বা ঘনত্বও কিন্তু একটা বস্তুর একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। তুমি 10 ml জলের ডেনসিটি মেজার করো আর একটা পুকুরে চলে যাও, সেই পুকুরের জলের ডেনসিটি মেজার করো, যদি পিওর জল হয়, পয়েন্ট টু বি নোটেড, জলের ক্যারেক্টার এক হতে হবে, তাহলে ডেনসিটি একই পাবে। তেমনই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটাকে বাংলায় বলে কি প্রতিসরাঙ্ক, তো প্রতিসরাঙ্কও একই। তুমি এটা জলের ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য। যদি আমি জলের প্রতিসরাঙ্ক বলি, এরকম কখনো পাবে না যে 1 কেজি জলের প্রতিসরাঙ্ক এত আর 1 টন জলের প্রতিসরাঙ্ক ঠিক অন্য, এরকম কখনো হবে না। তো এই ধরনের প্রপার্টি যারা ভর ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে আমরা ইন্টেন্সিভ প্রপার্টি বলবো। ঠিক আছে, এবারে সিস্টেমের স্টেট। সিস্টেমের স্টেট বলতে কি বোঝায়? যে অবস্থা আমরা সাধারণত কি দেখেছি, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। কিন্তু আমরা যদি কোনো একটা পার্টিকুলারকে নিয়ে চলি, যে গ্যাসীয় অবস্থাকে নিয়ে যদি কথা বলি, কোনো কন্টেনারে গ্যাস আছে, ঠিক আছে, কন্টেনারের সাইজ 1, ধরো 2খানা কন্টেনার আছে। এবার যদি বলি যে একটা কন্টেনারে আছে 200 অ্যাটমসফিয়ার প্রেসার আর 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের গ্যাস, আর একটাতে আছে 100 অ্যাটমসফিয়ার প্রেসার 50 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারের গ্যাস। দুটো সিস্টেম কি এক? তা না, দুটো সিলিন্ডারের গ্যাসের কিন্তু অবস্থা আলাদা হয়ে গেল। কারণ কি, যে আমরা যে প্যারামিটার দিয়ে সিস্টেমকে ডিফাইন করি সেই প্যারামিটারগুলো দেখাচ্ছে এই দুটো কিন্তু আলাদা, এরা আলাদা। তাহলে সিস্টেমের স্টেট আমরা সেই প্যারামিটার, যেটা আমরা একটা মানুষের উদাহরণ দিয়ে বলেছিলাম, যে দুটো মানুষের ফারাক আমরা কীভাবে মাপবো, হাইট, ওয়েট, চেস্ট, হ্যানা ত্যানা। আবার খুব টপ লেভেলে গেলে ডিএনএ চেক করবো, যে এদের ডিএনএ আলাদা, এ ডিএনএ কেমন, ও ডিএনএ কেমন। তো এগুলো কি প্যারামিটার একটা ব্যক্তিকে চেনার জন্য, রাইট? তেমনি সিস্টেমকে চেনার জন্য কিন্তু প্যারামিটার খুব ইম্পর্টেন্ট। এরপরে আসবো, তো এরপরে আসবো কি প্রসেস। সিস্টেম কিন্তু এক জায়গায় স্থিতিশীল থাকে না, শক্তির আদান প্রদানের মাধ্যমে সিস্টেম চেঞ্জ হয়, সিস্টেমটা স্টেটে চেঞ্জ করে। যেমন একটা মানুষ দাঁড়িয়ে থাকা থেকে বসে থাকতে গেলেও কিন্তু তাকে হাঁটতে হয়, ঠিক আছে, এই হাঁটাটাকে বলো প্রসেস। মানে সিস্টেম একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে যখন, তখন এটাকে কি বলবো, এটা প্রসেস। এই প্রসেসে মুভ করছে। তো এই যে প্রসেস, এই প্রসেস কি কি ভাবে হতে পারে দেখবো, যে আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তাহলে প্রথমত আমরা অলরেডি দেখেছি যে সিস্টেমের স্টেট মুভ করতে গেলে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে গেলে কি হয়, শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। আইসোথার্মাল প্রসেসের ফান্ডা হচ্ছে যে ওই স্টেটের পরিবর্তনের সময় সিস্টেমের ভেতরে তাপমাত্রা কিন্তু ফিক্স থাকবে। তাহলে তাপমাত্রা ফিক্স থাকার একটু
ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে কি, যে শক্তি তো প্রয়োজন হয়, আর সিস্টেম যদি নিজের ভেতরকার শক্তি খরচ করে তার স্থান পরিবর্তন করে, সেটা একটা কন্ডিশন। আর শক্তি সেই প্রসেস চালানোর জন্য বাইরে থেকে শক্তি সাপ্লাই পেলো, এটা একটা কন্ডিশন। তো আইসোথার্মাল যদি সে ভেতরকার নিজের অন্তর্নিহিত শক্তি খরচ করে প্রসেস চালায়, তাহলে কি হবে, যে তার ভেতরকার ইন্টারনাল শক্তি কমে যাবে, অর্থাৎ তার তাপমাত্রা কিন্তু কমে যাবে। আর আইসোথার্মাল প্রসেসে কি হচ্ছে, তাপমাত্রা ফিক্স থাকছে, তাপমাত্রা কমে যাবে অথচ ফিক্স থাকছে, মানে কি, যে বাইরে থেকে শক্তির সাপ্লাইটা থাকছে, তার জন্য তার তাপমাত্রা কমতে দিচ্ছে না। আর অ্যাডাইবেটিক প্রসেস মানে কি, আমরা অলরেডি অ্যাডাইবেটিক সিস্টেমের ক্ষেত্রে কি দেখেছি, যে এদের অ্যাডাইবেটিক ওয়াল থাকে, ফলে যেগুলো আইসোলেটেড সিস্টেমের মধ্যে আমরা অ্যাডাইবেটিক প্রসেস দেখতে পাই, যেখানে বাইরে থেকে শক্তি ঢোকার কোনো জায়গা নেই। বুঝেছো? তাহলে বাইরে থেকে শক্তি যদি না ঢোকে আর একই সঙ্গে যদি প্রসেস তাকে চালাতে হয়, তাহলে অন্তর্নিহিত শক্তিকে খরচ করা ছাড়া তার কোনো উপায় থাকবে না। তো আমি তো একটা সহজ উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি, যে একটা ব্যক্তি ধরো 10 কিলোমিটার হাঁটলো, দিয়ে স্টেট এ থেকে স্টেট বিতে গেল। এবার তাকে খাবার প্রোভাইড করা হচ্ছে উপযুক্ত, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে 10 কিলোমিটার হাঁটার জন্য তার যে শক্তির প্রয়োজন হয়েছে, সেটি সে খাবার থেকে পেয়ে গেছে, ফলে তার শরীরের ওজন কিন্তু কমবে না। হ্যাঁ, কিন্তু অ্যাডাইবেটিক প্রসেসে কি হচ্ছে, যে সে খাচ্ছে না, তার কাছে কোনো খাবার সাপ্লাই নয়, তখন সে দেখা যাবে যে 10 কিলোমিটার সে ছুটে গেল এক স্থান থেকে আর এক স্থানে, সে তার অন্তর্নিহিত এনার্জি, যেটা তার শরীরে মানে ফ্যাট আকারে আছে, সেই ফ্যাটটি গলবে এবং তার ওজন কমে যাবে। তো এটা হচ্ছে অ্যাডাইবেটিক প্রসেস। তার অন্তর্নিহিত শক্তি খরচ করবে, তার জমে থাকা শক্তি সে খরচ করবে। আর আইসোথার্মাল প্রসেসে তার শক্তি সে খরচ করতে পারবে না, দরকার পড়বে না, সে বাইরে থেকে খাবার পাচ্ছে। ঠিক আছে? তাহলে শক্তি ব্যাপারটা বুঝলে, সিস্টেম বুঝলে, সিস্টেমের বাউন্ডারি ওয়াল বুঝলে, স্টেট বুঝলে, প্যারামিটার্স বুঝলে, যে স্টেট একটা সিস্টেমকে বোঝাতে গেলে প্যারামিটার্সের দরকার হয়, এবং স্টেটগুলো ডিফাইন করা হয় প্যারামিটার্স দ্বারা, কম্পোজিশন, চাপ, তাপমাত্রা, আয়তন ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা দেখলে যে এই যে আমি গোড়াতে দেখেছিলাম যে দাঁড়িয়ে থাকা থেকে সে বসে পড়ছে, কি বসে থেকে বসা অবস্থা থেকে শুয়ে পড়ছে, এর জন্য যে হেঁটে তাকে এক স্থান থেকে আরেক স্থান যেতে হচ্ছে, কে বলছে প্রসেস। সিস্টেমও তেমনি, একটা স্টেট থেকে আর একটা স্টেটে যেতে গেলে প্রসেসের মাধ্যমে যায়। সেই প্রসেস কি হতে পারে, আইসোথার্মাল অ্যাডাইবেটিক। আইসোথার্মাল মানে হচ্ছে যে তাকে ইন্টারনাল এনার্জি খরচা করতে দেয় না, যতটাই শক্তির প্রয়োজন হয় বাইরে থেকে সাপ্লাই হয়, যেমন আমি মানুষটার ক্ষেত্রে দেখলাম খাবারের মাধ্যমে। আর অ্যাডাইবেটিক প্রসেসে কি হচ্ছে, বাইরে থেকে সে কোনো খাবার সাপ্লাই পাচ্ছে না, ফলে তাই ইন্টারনাল যেটা শক্তি নিহিত আছে, জমে আছে তার মধ্যে, সে সেটা খরচ করছে অ্যাডাইবেটিক প্রসেসে। ঠিক আছে? এর বাইরে আছে ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট একটা স্টেট, মানে স্টেটের একটা বিশেষ অবস্থা, যখন মনে হবে যেন স্টেটটা স্থির আছে, বাস্তবে সে মুভ করছে, কিন্তু কি হয়, যে এ থেকে বি যাচ্ছে যতটা, বি থেকে এতে ততটাই ফিরে আসছে। ফলে বাইরে থেকে দেখে মনে হবে এ একটা নির্দিষ্ট পরিমাণ আছে, বি একটা নির্দিষ্ট পরিমাণ আছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী দেখে নিই যে কি কি ঘটনা মানে থাকলে আমরা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে বলবো। প্রথমত হচ্ছে যে এর ভেতরে যে পদার্থগুলি আছে, একাধিক পদার্থ যদি থাকে, যে পদার্থগুলি আছে, কি একাধিক যদি ফিজিক্যাল অবস্থা থাকে, হ্যাঁ, কেমিক্যাল অবস্থাও যদি একাধিক থাকে, তাহলে বলবো যে এ আর বি যদি থাকে, তাহলে বলবো যতটা এ আছে তার পরিবর্তন হবে না, যতটা বি আছে তারও কোনো পরিবর্তন হবে না। আর যদি ফিজিক্যাল নিয়ে কথা বলি, তাহলে বলবো যদি একটা লিকুইড এবং গ্যাসের মধ্যে ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে দেখা যাবে যে যতটা গ্যাস আছে তার কোনো পরিবর্তন হবে না, যতটা লিকুইড আছে তারও কোনো পরিবর্তন হবে না। আবার টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা সারাউন্ডিং ও সিস্টেমের মধ্যে সমান থাকবে, সিস্টেমের বিভিন্ন পার্টের মধ্যে সমান থাকবে। 3 নম্বর হচ্ছে কোনো আনব্যালেন্স ফোর্স কাজ করবে না, হ্যাঁ, সব জায়গার উপর অ্যাপ্লাইড ফোর্স সমান থাকবে, যেটা সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে একই রকম থাকবে।
তো এরকম একমাত্র পেতে পারি স্টেট অফ ইকুইলিব্রিয়ামে, যে ডেফিনেট প্রেসার, টেম্পারেচার আর কম্পোজিশন ইকুইলিব্রিয়াম সিস্টেমে থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। বুঝেছো? এর পরের যে ভিডিও দেবো তখন সেখানে হিট, ওয়ার্ক, এনার্জি ইত্যাদি সম্বন্ধে তখন আবার ডিটেলে আসছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, হ্যালো, তোমরা কমেন্ট বক্সে নাম সহ অ্যাটেন্ডেন্স দেবে, কারণ ওখান থেকে আমরা অ্যাটেন্ডেন্স মেনটেন করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভবিষ্যতে ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।